একটু ভাবল সে। 3-4 দিন। 3-4 দিনে আপনার কাম হইয়া যাইব? আপনার মতো যোগ্য লোক পেলে হয়ে যাবে আশা করি। একটু বিগলিত হলো আতর। কথাটা কোন ঠিক না, কিন্তু আপনি কইলাম আসল লোকে দেখা পাইছেন। আমারও তাই মনে হচ্ছে। এইবার কোন কি জানবার চান? একটু গুছিয়ে নিল নূরে ছফা। ওই মহিলা কোত্থেকে এসেছে, এখানে এরকম জায়গা কেন এসেছে, এর পেছনে সত্যিকারের কারণ কি, তার রেস্টুরেন্টের খাবারগুলো কেন এত সুস্বাদু হয়, এইসব। আপনি না কইলেন এর খাওয়ান আপনার ভালো লাগে নাই? আতরের চোখে মুখে সন্দেহ। আমার ভালো লাগেনি তো কি হয়েছে, সবার তো লাগে। একটু করে ঘাবড়ে না গিয়ে বলল সে। তা ঠিকই কইছেন। আমি যে কয়দিন এখানে থাকবো, আপনি আমাকে একটু হেল্প করবেন? চিন্তা করবেন না, এজন্য আমি আপনাকে বকশিস দেব। টাকা না বলে বকশিস বলল ইচ্ছে করি। আতরের লালচে দাঁত বকশিসের কথায় আবারও বিকশিত হলো। কিন্তু একটা শর্ত আছে। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো ইনফর্মার। কি? আমার ব্যাপারে কাউকে কিছু বলতে পারবেন না, মানে আমি যে সাংবাদিক এটা। আরে আমি আবার কারে কমু? কথার মাঝখানে বলে উঠল। আমার কি খায়া দেয়া কাম নাই? এই আতর খামাকা পাবলিকের লাগে কোনো বিষয় আশায় নিয়ে গপ মারে না। আমি পাবলিকের কথা বলছি না, তাইলে? পুলিশের কথা বলছি। চুপ মেরে গেল লোকটা। আমি জানি আপনি পুলিশের হয়ে কাজ করেন। নূরে ছফা ইনফর্মার শব্দটাও ব্যবহার করল না। স্বাভাবিকভাবেই পুলিশকে বলতে পারেন আমি কে, কেন এখানে এসেছি। একটু থেমে আবার বলল, কিন্তু এটা করলে পুলিশ আমাকে ডিস্টার্ব করতে পারে। বোঝেনি তো ওই মহিলার সাথে ওদের কেমন খাতির। হাত তুলিয়ে থামিয়ে দিল ইনফর্মার। আর কমন লাগবে না, এইটা আমার চাই আর কে বেশি জানে। আপনি এইটা নিয়ে আর টেনশন করেন না, পুলিশ কিচ্ছু জানবার পারবো না। কিন্তু তারা যদি আমার ব্যাপারে আপনার কাছ থেকে কিছু জানতে চায় তখন কি বলবেন? একটু ভেবে নিল আতুর। এইটা এমন কিছু না, আমি পুলিশরে কমু আপনি জমি কিনবার আইছেন, আমি আপনারে হেল্প করতাছি। এবার নুরে ছাফার মুখে হাসি দেখা গেল। বাহ, দারুণ তো। আপনি কি জমি টমিও খুঁজে দেবার কাজ করেন নাকি? জমি দালাল শব্দটিও ইচ্ছে করে বাদ দিল সে। বিনয়ী হাসি দেখা গেল আতরের মুখে। মাঝে মধ্যে এইটাও পড়তে হয়, কোনখানে কোন জমিটা মাইন্সে বেচবো এইটা আমার জানা থাকে। আপনি কইতে পারেন এখানকার গ্রাম আর টাউনে কেউ যদি ঘরের চিপায় ঢুকিয়া পাদও মারে, এই আতর ঠিকই জানবার পারে। হেল লাগাই তো মানুষরে আমারে বিবিচি কয়। আতরের চোখে মুখে এক ধরনের গর্বিত ভাব দেখতে পেল নূরে ছফা। কোন পোলায় কোন মাইয়ার লাগে চকস চালাইতেছে তাও আতর জানে। নূরে ছফা মুচকি হাসি দিয়ে পকেট থেকে 100 টাকার একটি নোট বের করে লোকটার হাতে ধরিয়ে দিল। এটা রাখুন, চা সিগারেট খাবেন। কাল থেকে আমি আর আপনি একসাথে কাজ শুরু করব। এর জন্য প্রতিদিন আপনি পাবেন 500 টাকা, ঠিক আছে? টাকাটা হাতে নিয়ে দাঁত বের করে হেসে মাথা নেড়ে সায় দিল ইনফর্মার। দুর্দিনের সময় এমন একজন লোক জুটে যাওয়া খুশিই হলো। কয়েকটা দিন নিশ্চিন্তে থাকা যাবে। ঠিক আছে, কাম হইব। এই আতর আলী টাকা পয়সারে দাম দেয় না, দাম দেয় মিল মহব্বতে। আপনারে আমার অনেক পছন্দ হয়েছে, এইটাই হইল আসল কথা।
আমারও আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনি আসলেই কাজের মানুষ। আমার মনে হয় না আর কারোর হেল্প দরকার হবে আমার। আরে আর কেউ আপনারা হেল্প করবো কেমনে? ওরা তো ওই ডাইনির 30 সীমানেও যাইতে পারে না। এখন বলুন, ওই মহিলা কোত্থেকে এলো, কিভাবে এখানে এলো? আতর একটু গাল চুলকালো। লম্বা কাহিনী, কইতে অনেক টাইম লাগবো। আমার তখন একটা কাম আছে, থানায় যাইতে হইব। রাইতে আপনার হোটেলে আইতাছি, তখন কমুনে। ঠিক আছে, একটু ভেবে নিল ছফা। আর ওই বাবুর্চি ছেলেটার সাথে কি কথা বলা যাবে? বেটি তো ওই পোলারে কবেই চাকরি লট করিয়া দিছে। বলেন কি? অবাক হলো ছফা। পোলাটা যে আমার লাগে মিলামিশা করতো, এইটা মনে হয় বেটি বুঝা গেছিল। ওই মহিলা কিভাবে জানতে পারলো এটা? সে কি আপনাদেরকে একসাথে দেখেছিল? আরে না, আমাকে কোনোদিন দেখে নাই। তুই আগেই কইছি বেটি একটা ডাইনি, হে কেমনে জানি সব যাইয়া যায়। ও, একটু আনমনা হয়ে গেল ছফা। আমি কইলাম এর আগেও আপনাকে লগে কাম করছি। কি? বুঝতে না পেরে বলল সে। সাংবাদিক গো, কথা কইতেছি। ও, বিগলিত হাসি দিল ইনফর্মার। আপনার মোবাইল ফোন আছে না? আছে একটা, তুই সুবিধার না। কাচুমাচু খেয়ে বলল সে। বুঝলাম না। আমারে ফোন করান যায়, আমি কাউনে ফোন করতে পারি না। ছফা বুঝতে না পেরে চেয়ে রইল। বুঝলেন না? ডিসপ্লে আন্ধার হইয়া গেছে। ও, হেসে বলল ছফা। সমস্যা নেই, আমিই কল করব। নাম্বারটা দিন। আতর আলী ফোন নাম্বারটা মুখস্থ বলে গেলে ছফা তার ফোনে সেভ করে রাখল। তাহলে রাতে কথা হবে। আমি আপনার জন্য অপেক্ষা করব। আতরকে বিদায় দিয়ে পকেট থেকে আর একটা সিগারেট বের করে ধরালো সে। দীর্ঘ একটা টান দিয়ে তাকালো জল করতে থাকা রবীন্দ্রনাথের দিকে। চারপাশে ঘন অন্ধকারে লালচে আলোর একমাত্র সাইনটি কিছুক্ষণ পরপর কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে নিভে যেতেই জ্বলে উঠছে আবার। এক রহস্যমতার ইঙ্গিত দিচ্ছে যেন। সত্যি বলতে এমন অদ্ভুত নামের রেস্টুরেন্টের কথা সে জীবনেও শোনেনি, আর এখন চোখের সামনেই দেখতে পাচ্ছে। সিগারেটটা অর্ধেক শেষ হতেই ফেলে দিল। হাত দিয়ে মাথার বিতন্ত্র চুলগুলি ঠিক করে পা বাড়ালো রবীন্দ্রনাথের দিকে। সন্ধ্যা 7টার আগেই দ্বিতীয়বারের মতো রবীন্দ্রনাথে এলো সে। অদ্ভুত রেস্টুরেন্টের সামনের খোলা প্রাঙ্গণে কমপক্ষে 6-7টি প্রাইভেট কার আর মাইক্রোবাস দাঁড়িয়ে আছে। ধীর পায়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই দেখতে পেল বসার মতো খালি কোনো আসন নেই। অবশ্য ভালো করে চোখ বোলানোর পর দূরে বাম দিকে একটি টেবিল খালি দেখতে পেল। আরও অদ্ভুত ব্যাপার হলো, 4 জন ওয়েটার দেখতে পাচ্ছে এখন। তারা সবাই শান্তশিষ্টভাবে টেবিল থেকে টেবিলে অর্ডার নিচ্ছে, নয়তো খাবার শেষে বিল দিচ্ছে কাস্টমারকে। দিনের বেলায় এরা কোথায় ছিল? তখন মাত্র একজন ওয়েটারকে দেখেছে। খালি আসনে বসেই টেবিল থেকে মেনুটা তুলে নিল। আসলে মেনুর আইটেম নিয়ে তার মধ্যে কোনো আগ্রহ নেই। এর আগে যা খেয়েছিল তাই খাবে আবার। সে তো এখানে মন ভোলানো খাবার খেতে আসেনি, যদিও খাবারগুলো তাকে আকর্ষণ করছে। স্যার, দুপুরে সেই ওয়েটার ছেলেটা এসে বলল, দুপুরে যা খেয়েছিলাম তাই নিয়ে আসো। সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিল সে। নতুন কিছু ট্রাই করবেন না? নতুন? আলতো করে মাথা নেড়ে সায় দিল ওয়েটার।
ডিনারের সময় নতুন কিছু আইটেম ট্রাই করে দেখতে পারেন, মানে ড্রিঙ্কস আইটেমটা বাদে অন্য কিছু। যেমন আপনি চা কিংবা কফি নিতে পারেন। তোমাদের চা কফিও কি অসাধারণ হয় নাকি? ওয়েটার নির্বিকার রহিল। কাস্টমারের হাসির জবাবে সে একটুও হাসল না। এখানকার সব কিছুই অসাধারণ, এটা আমরা বলি না, মেহমানরা বলে। গুড। ভাবলো ব্যঙ্গাত্মক সুরে আর কথা বলা ঠিক হবে না। তাহলে তাই দাও। ওয়েটার চুপচাপ চলে গেলে আশেপাশে তাকালো সে। যথারীতি আয়েশ করে সুস্বাদু খাবার গলাধাকরণ করা কাস্টমারে পরিপূর্ণ। আঙুল চাটার দৃশ্য আবারও দেখতে পেল। এই রেস্টুরেন্টের সব কাস্টমার যেন কেমন একটা ঘোরের মধ্যে ডুবে গিয়ে খাবার খাচ্ছে। এই ঘোরের মধ্যে সে নিজেও পড়ে গেছিল আজ। একটু পরেই টের পেল ঘরের মধ্যে অদ্ভুত সুন্দর একটি গন্ধ ভেসে বেড়াচ্ছে। এটা কোনো খাবারের গন্ধ নয়, অন্তত তার কাছে তাই মনে হচ্ছে। পারফিউম হতে পারে। রবীন্দ্রনাথের প্রবেশপথে একটু শোরগোল হতেই সেদিকে তাকালো। দেখতে পেল 5-6 জন লোক ঢুকে পড়ছে হুড়মুড় করে। তাদের মধ্যে স্পষ্টতই নেতাগোছের একজন আছে। তাকে ঘিরে রেখেছে বাকি 4-5 জন। নেতার গায়ে পাজামা পাঞ্জাবি। ঘরে কোনো টেবিল খালি নেই, সবগুলো দখল করে নিয়েছে ভোজন রসিক মেহমানের দল। নেতার চামচেদের চোখে এটা ধরা পড়ল খুব দ্রুত। ঘরের মাঝখানে এসে বিব্রত ভঙ্গিতে মুখ কালো করে দাঁড়িয়ে রইল নেতা। বুঝতে পারছে না কি করবে। এখানকার প্রায় সব কাস্টমারই বাইরে থেকে এসেছে, তাই তাকে দেখে কেউ চিনতে পারছে না, সম্মান দেখিয়ে উঠেও দাঁড়াচ্ছে না। একজন ক্ষমতাসীন রাজনীতিকের কাছে এর চেয়ে অসহনীয় ব্যাপার আর কি হতে পারে। বেচারা না পারছে মানুষজনকে খাবার টেবিল থেকে উঠে দিতে, না পারছে এভাবে দাঁড়িয়ে থাকতে। বেচারিকে মুক্তি দিল একজন ওয়েটার। দৌড়ে এসে নিচু স্বরে কিছু একটা বললে নেতার কালো মুখটি উজ্জ্বল হয়ে গেল মুহূর্তে। সঙ্গে থাকা লোকগুলোকে কিছু একটা বলে ওয়েটারকে সঙ্গে নিয়ে ঘরের শেষ মাথার যে দরজা রয়েছে সেখানে চলে গেল সে। কোনো ভিআইপি এসেছে নাকি? একটু পর ওয়েটার খাবার নিয়ে এলে স্বাভাবিক কৌতূহলে জানতে চাইলে ছফা। এখানকার এমপি সাহেব এসেছেন। খাবার রাখতে রাখতে বলল ওয়েটার। তোমাদের মালিকের সাথে দেখা করতে এসেছে? সোজা হয়ে দাঁড়ালো ছেলেটা, মুচকি হেসে চলে গেল। আনমনে খাবার খেতে লাগলো নূরে ছফা। তার দৃষ্টি ঘরের এক কোণে থাকা ওই দরজার দিকে। ওখান দিয়েই এমপি সাহেব ঢুকেছেন একটু আগে। সঙ্গে থাকা তার চেলাচামুন্ডারাও অবশ্য বাইরে চলে গেছে। খুবই আস্তে আস্তে খেতে শুরু করলো সে। আর কিছুক্ষণ পরই আবিষ্কার করলো ইচ্ছে করলেই সুস্বাদু খাবার ধীরে ধীরে খাওয়া যায় না, তবে সচেতনভাবেই আঙুল চাটার মতো অরুচিকর কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে পারল এবার। খাওয়া শেষে চুপ মেরে বসে রইল। অনেক সতর্ক থাকার পরেও টের পেল তার চোখ বারবার চলে যাচ্ছে ঘরের শেষ মাথার প্রাইভেট রুমের দরজার দিকে। দরজা থেকে চোখ সরিয়ে খাবার খেতে থাকা মানুষগুলোর দিকে তাকালো। সবার মুখে এক ধরনের প্রশান্তি। আয়েশ করে খাবার খাচ্ছে। মানুষ যখন অসম্ভব মজাদার খাবার খায় তার মুখ এমনিতেই বন্ধ থাকে, কথা বলতে ইচ্ছা করে না। এরাও প্রায় নিঃশব্দে আহারে নিমগ্ন। 3-4 জনের দল ভেদে যারা এসেছে কেবল তারাই একটু আধটু কথা বলছে। মানুষের মন জয় করতে হলে তার পেট জয় করা চাই। নূরে ছফা বুঝতে পারল এই রেস্তোরাঁ ভালোভাবেই সেটা করতে পেরেছে, কিন্তু বিজয়িনীর দেখা পাচ্ছে না। সে জানে ওই দরজার ওপাশেই আছে রহস্যময় সেই নারী। আরও কিছুক্ষণ বসে থাকার পর নূরে ছফা ঠিক করলো চলে যাবে। দূর থেকে ওয়েটারকে ইশারা করে বলে দিল বিল নিয়ে আসার জন্য। মাথা নেড়ে সায় দিয়ে চলে গেল ছেলেটা।
এমন সময় তাকে অবাক করে দিয়ে দরজা খুলে বেরিয়ে এলো এমপি সাহেব। বিরস মুখে চুপচাপ রবীন্দ্রনাথ থেকে চলে গেল সে। বিল নিয়ে ওয়েটার হাজির হলে ছফা পায়ে উদাস হয়েই 500 টাকার একটি নোট বাড়িয়ে দিল, যদিও তার দৃষ্টি মেন গেটের দিকে। বড় বড় জানলা দিয়ে দেখতে পেল দলবল নিয়ে গাড়িতে উঠে চলে যাচ্ছে সুন্দরপুরের এমপি। লোকটার চোখে মুখে যে অভিব্যক্তি দেখেছে তাতে নিশ্চিত করে বলা যায় মুস্কান জুবেরির সাথে স্থানীয় এমপির সাক্ষাৎকারটি সুখকর কিছু ছিল না। ঝগড়া, মনোমালিন্য? নূরে ছফা অনুমান করার চেষ্টা করল। স্যার, তাকিয়ে দেখল ওয়েটার বাকি টাকা নিয়ে ফিরে এসেছে। ভাঙতি টাকাগুলো পকেটে ভরতে যাবে অমনি দেখতে পেল ওই দরজা খুলে বেরিয়ে আসছে সেই রহস্যময়ী। এই প্রথম কাউকে দেখে তার বয়স আন্দাজ করতে পারল না ছফা। সাদা লালের জামদানি শাড়ি, তার উপরে টকটকে লাল রঙের উলের কার্ডিগান, চুলগুলো সুন্দর করে খোপা করা, তাতে বেলি ফুলের মালা পেঁচানো, কপালে সিন্দুর রঙা টিপ, চোখে দুর্দান্তভাবে কাজল দেওয়া। ছফা কখনো এমনভাবে কাজল দিতে দেখেনি কোনো নারীকে। কাজলের ঢংটি তার চোখ দুটিকে দান করেছে অপার্থিব এক ভঙ্গি। এতক্ষণ ধরে সুস্বাদু খাবারের ঘরে ছিল যারা, তাদেরও ধ্যান ভাঙল। ঘাড় ঘুরিয়ে দেখে নিল চোখ ধাঁধানো রূপ নিয়ে অভিজাত পদক্ষেপে হেঁটে যাচ্ছে এক নারী। ছফার টেবিলের পাশ দিয়ে যাবার সময় হঠাৎ করে তাকালো সে। বড় জোর 2 সেকেন্ড। তারপর আবার চোখ নামিয়ে সোজা চলে গেল মেইন গেটের দিকে। তার দৃষ্টি নিক্ষেপ এবং দৃষ্টি সরিয়ে নেওয়ার মধ্যে অদ্ভুত একটি ভঙ্গিমা ছিল। কয়েক মুহূর্ত মন্ত্রতাড়িত হয়ে বসে রইল ছফা। সে নিশ্চিত মহিলা তার দিকে তাকানোর সময় অদ্ভুতভাবে হেসেছিল। সেই হাসি এতটাই ক্ষীণ যে ওটাকে ঠিক হাসি বললেও ভুল বলা হবে, কেবল ঠোঁটের এক প্রান্ত একটুখানি ঢেউ খেলে যাওয়া। কিন্তু ছফা বুঝতে পারল না এই হাসির মানে কি। রাত 9টার পরই শুনশান হয়ে উঠল সুন্দরপুর। স্থানীয় লোকজন গর্ব করে বলে টাউন, আদতে মফস্বল শহর বললেও বেশি বলা হবে। এ যেন বিশুদ্ধ একটি গ্রাম। সেই গ্রামের বুক চিরে মহাসড়ক চলে গেছে। সেই সড়কের দুপাশে গড়ে উঠেছে কিছু দোকানপাট। নিম্নমানের একটি আবাসিক হোটেল থাকলেও কোনো ব্যাংক কিংবা সরকারি দফতর নেই। আছে শুধু পল্লী বিদ্যুতের ছোটোখাটো একটি অফিস। বিছানা ঘেঁষা জানলার সামনে বসে কানে ফোন চেপে রেখেছে ছফা। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বলে জানলার সামনে বসে কথা বলছে। তারপরও 5 মিনিটের মধ্যে 3 বার লাইন কেটে গেছে। কথাবার্তাও মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে দুর্বল সিগন্যালের কারণে। 10x8 ফুটের একটি রুম, সিঙ্গল খাট আর আমঘাটের টেবিল চেয়ারের রাখার ওপর খুব বেশি জায়গা নেই। কমপক্ষে সপ্তাহখানেক লাগতে পারে, তবে আমি শিওর নই, একটু জোরেই বলল সে। হোমরা চমড়া লোকজনের সাথে মহিলার খাতির, সাবধানে কাজ করতে হবে। টের পেয়ে গেলে কাজটা করা খুব কঠিন হয়ে যাবে। মুস্কান জুবেরি সেই রহস্যময় চাহনির কথাটা মনে পড়ে গেল তার। এরই মধ্যে কি মহিলা টের পেয়ে গেছে? অসম্ভব। সে এমন কিছু করেনি যে টের পেয়ে যাবে। এখানে নেটওয়ার্ক খুব খারাপ, আমি সময় আর সুযোগ পেলে নিজেই ফোন করব। ওকে। ঠিক এমন সময় কেউ তার দরজায় নক করলে ফোনটা কান থেকে সরিয়ে বলে উঠল, কে? আমি আতর। দরজার ওপাশ থেকে কণ্ঠটা শোনা মাত্র এখন রাখি, পরে কথা হবে বলে দ্রুত উঠে গিয়ে দরজা খুলে দিল সে। আপনারে 50 টাকা সেভ কইরা দিলাম। দাঁত বের করে বলল আতর।
ই এমন ফাপড় মারছি যে পাতলা পায়খানা শুরু করিয়া দিছি ম্যানেজারের। আরে এটার তো কোনো দরকারই ছিল না। একটু বিরক্তির সাথে বলেই আতরকে ঘরে ঢুকতে দরজা বন্ধ করে দিল। বসেন, ঘরের একমাত্র চেয়ারটা দেখিয়ে বলল সে। নিজে বসলো বিছানার ওপর। রাইতের খানা খাইছেন? হ্যাঁ। ইনফর্মার মুখে রহস্যময় হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলেও সেটা অশ্লীল দেখালো। ওই বেটির ওইখানে? হি হি হি। আলতো করে মাথা নেড়ে সায় দিল সে। হি হি হি। দাঁত বের করে হাসলো ইনফর্মার। ছফা কিছু বলল না। ভালা ভালা। বুঝতে পারছে না হাসিটা কিভাবে থামাবে। প্রথমে শব্দহীন করল, তারপর অভিব্যক্তি পাল্টে বলল, গাঞ্জা মদ কিছু লাগবে নাকি? না, আজ ইচ্ছে করছে না। লাগলে আমি জানাবো আপনাকে। ঠিক আছে। একটু হতাশ হয়ে বলল আতর। তাইলে হ্যাঁ, আমার লাগে চলেন, আপনারে এক জায়গায় নিয়ে যাবো। অবাক হলো ছফা। কোথায়? আপনি তো এর ব্যাপারে অনেক কিছু জানবার চান। কই থেকে আইলো, কেমনে আইলো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু জলদি আয়েন। বুইরা গ্রামে ফিরে আইছে, আবার কই যায় না যায় তার কি কোনো ঠিক আছে? কার কথা বলছেন? গেলেই দেখবার পারবেন। আইন তো। আর কিছু না বলে হাত কড়িটা পড়তে পড়তে জানতে চাইল সে। এখানে মোবাইলে টাকা ভরা যাবে কোথায়? ব্যালেন্স একেবারে শেষ হয়ে গেছে। টেবিল থেকে মোবাইল ফোনটা পকেটে ভরে নিল। এই তো ডিসপাসাইটার লগেই একটা আছে, চলেন যাওনের সময় বইরা নিয়েন। ছফা দরজা লাগিয়ে চুপচাপ বের হয়ে গেল আতর আলীর সাথে। তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকলেও কিছুই জানতে চাইল না। তার দরকার তথ্য, আর সেটা পেতে হলে এই লোকটাকেই বেশি প্রয়োজন। হোটেল থেকে বের হয়ে কিছুটা পথ পায়ে হেঁটে একটা ওষুধের দোকানের পাশের দোকান থেকে ব্যালেন্স ভরে নিল সে। ভাগ্য ভালো দোকানটা খোলা আছে। দোকানের সাথে আতর আলীর কথাবার্তা শুনে বোঝা গেল ইনফর্মারের সাথে বেশ ভালো খাতির। পথে কোনো যানবাহন নেই দেখে হেঁটেই রওনা দিল তারা। আতরের ভাষায় তাদের গন্তব্য বেশি দূরে নয়। ছফা অবশ্য এই কথার খুব একটা আস্থা রাখতে পারছে না। গ্রামের লোকজনকে সে ভালো করেই চেনে। এরা সবসময় তালগাছ দেখাবে। সুনসান মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছে তারা। দূর থেকে একজোড়া হেডলাইট দেখা গেল। কোনো বাস ট্রাক হয়তো আসছে। অনেকটা পথ হাঁটার পর মহাসড়ক থেকে ডান দিকে চলে গেছে এরকম একটি মেঠো পথের দিকে পা বাড়ালো আতর। তার পিছন পিছন ছফা। মাথার ওপরে পৌনে আধখান চাঁদের আলো ঘুটঘুটে অন্ধকার কিছুটা ফিকে করে দিয়েছে। এমন মৃদু আলোয় পথ চলতে অভ্যস্ত নয় বলে ইনফর্মারের বড় বড় পা ফেললে তার পক্ষে তাল মেলানো সহজ হলো না। একটু পেছনে পড়ে গেল সে। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে ডিসপ্লের আলোতে আতরের পেছন পেছন পথ চলতে শুরু করলো। হাঁটতে হাঁটতেই একটু পেছন ফিরে তাকালো ইনফর্মার। আন্ধারে প্রবলেম হইতেছে ভাইজানের? না না, ঠিক আছে। আপনি কইলাম সাংবাদিক না? সামনের দিকেই তাকিয়ে বলল আদর। কি? ছফা চমকে উঠল। একটা সিগারেট ধরালো ইনফর্মার। আপনি আইছেন বিয়ে করতে, মাইয়ার ব্যাপারে একটু খোঁজ নিতেছেন, বুঝলেন?
আর একটু খুলে বলেন। আবারও পেছন ফিরে তাকালো সে। বুঝলেন না, টেকনিক আর কি। সাংবাদিক বললে বইরা তো কোনো কথা কইব না, পাদও দিব না, সব বন করিয়া বয়া যাইব। আচ্ছা, ছফা এবার বুঝতে পারল। কিন্তু মেয়েটাকে, মানে কাকে দেখতে এসেছি? আবার কে? ওই বেটি। ছফা প্রায় হোঁচটি খেতে যাচ্ছিল, তবে সেটা মেঠো পথের ওপরে পড়ে থাকা কোনো মাটির চাকার জন্য জন্য নাকি কথাটার অভিজ্ঞাতে বোঝা গেল না। বইরা কইলাম মানুষ ভালো, খালি মাথায় একটু সিট আছে। একবার মিজাজ বিগড়াইলে আর কিছু কইব না। আমাকে এমপি সাহেব হে পাত্তা দেয় না, মুখের ওপরে কথা কইয়া দেয়। সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তাই মাথাটা একেবারে সলিড, সব কিছু জানে। এখানকার সব তার মুখস্থ। আমি তো জানতাম এখানকার সব খবর আপনি রাখেন। ছফা আস্তে করে বলল পিছন থেকে। সেজন্য লোকজন আপনাকে বিবিসি বলে ডাকে। এখন দেখছি সিএনএনও আছে। হাসলো আতর। এর কাছে আপনি সব খবর পাইবেন, কিন্তু এই জামানার কোনো খবর পাইবেন না। সব পুরানা আমলের খবর। বুঝলাম না। আবারও পিছন ফিরে তাকালো পুলিশের ইনফর্মার। ওরা পুরানা আমলের মানুষ, হে খালি পুরানা জামানার কথা জানে, এখানকার কোনো খবর রাখে না। ও, হিস্টোরি চ্যানেল, মনে মনে বলল ছফা, তবে মুখে বলল না। বলল, লোকটা কি করে? মাস্টার আসিল, এখন কাম কাজ কিছু করে না। আমাকে এমপি এর চাকরি নট কইয়া দিছে। কেন? এমপি সাহেব কইছিল সুন্দরপুরে প্রাইমারি স্কুলটার নাম বদলাইয়া হের বাপের নামে রাখতে। মাস্টার খুব ঘেরা তেরা মানুষ, বুঝলেন। মুখের ওপর কইয়া দিয়েছে এইটা যে বাইচা থাকতে হইতে দিব না। কারণটা কি? এমপির বাপ হামিদুল্লাহ তো গন্ডগোলের সময় মিলিটারিগুলো লগে পিচক মিটি করেছিল। মাইনসে তারে হামিদদা রাজা কয় কয় এখন হে কইলাম মেলা মানুষ মারছে। স্কুলের নামটা কি বদলাতে পেরেছিলেন আপনাদের এমপি? পেছন ফিরে না তাকেই বলল আতর। আরে না, কেমনে বদলাইব? কইলাম না মাস্টার বিগনা দিছে। অবাক হলো ছফা। সামান্য একজন মাস্টার হয়ে তিনি কিভাবে এটা করতে পারলেন? মাস্টারের পুরানা ছাত্র আছে না, এরা তো বিরাট বড় বড় জায়গায় আছে। এরা আবার মাস্টারের খুব মাইনা করে। বুইরা ঢাকায় গিয়া পুরানা ছাত্র দিঘা এমন টাইট দিছে, এমপি সাহেব আজ স্কুলের নাম বদলাইবার সাহস করে নাই। ও আচ্ছা, এইটা কইলাম পেপারে আইছিল। তাই নাকি? রাজাকারের নামে স্কুল হইব এই কথাটা পেপারে আইনের পরই ক্যাচার লাগে গেল। ছফা বুঝতে পারলো ব্যাপারটা। গ্রামের প্রাইমারি স্কুলের মাস্টার হলেও ভদ্রলোকের ক্ষমতা নেহাতি কম নয়। তাদের গ্রামেও এরকম দু একজন মাস্টার আছেন যাদেরকে সবাই খুব শ্রদ্ধা করে। পুরনো ছাত্রদের অনেকেই সমাজে প্রতিষ্ঠিত, ফলে এক ধরনের ক্ষমতাও তৈরি হয় তাদের। এই গ্রামের সপ্তাহে একদিনের জন্যই হইলেও হের কাছে পড়ছে। আতর আবার বলে উঠল, খুব ভালো মাস্টার, আমার পড়ালেও পড়াইছি। আপনার ছেলে আছে? আতর একটা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, আসিল। কথাটা বলল মলিন কণ্ঠে। ছফা ইচ্ছে করেই চুপ মেরে রইল। সে অন্য কিছুর গন্ধ পাচ্ছে। এই মুহূর্তে ব্যক্তিগত প্যাচাল শুরু করার কোনো ইচ্ছে তার নেই। এখনো আছে? আপন মনেই বলতে লাগলো সামনের লোকটি। তাই আমার লগে কোনো কানেকশন নাই, ওর মার লগে থাকে, কলেজে পড়ে। ও,
ছোট্ট করে বলল ছফা। দেখেন, গর্ত আছে। আতরের সতর্কবাণী শুনে একটু থমকে দাঁড়িয়ে মোবাইল ফোনের ডিসপ্লের আলো ফেলল। গর্তটা লাফিয়ে ডিঙালো সে। গ্রামে মেঠো পথ যেমন হয় আঁকা বাঁকা হয়ে পথটি চলে গেছে কত দূর সেটা এই আবছা অন্ধকারে বোঝা যাচ্ছে না। তবে চারপাশে ঝোপঝাড় দেখে মনে হচ্ছে না এটা কোনো লোকালয়। ছফা কোনো প্রশ্ন না করে চুপচাপ অনুসরণ করে গেল আতর আলীকে। দুজনের পদক্ষেপে শব্দ ছাড়া আর কিছু নেই। জনমানবহীন এলাকাটি রাতের অন্ধকারে ভৌতিক আবহ সৃষ্টি করেছে। ছফা নিশ্চিত একা একা এরকম জায়গা দিয়ে শহরে বড় হওয়া মানুষ হেঁটে যেতে পারবে না, গা ছমছম করে উঠবে। তবে তার মধ্যে এ নিয়ে কোনো ভয় ডর নেই। পুরোটা কৈশোরে গ্রামেই কাটিয়েছে। তাছাড়া ভূতে বিশ্বাস করে না সে। গড়পত্তা মানুষের চেয়ে তার সাহসও একটু বেশি। বিরক্ত হয়ে বলে উঠল ছফা। আতর থমকে দাঁড়ালো। কি হয়েছে? মোবাইলের চার্জ শেষ। তার ফোনটি অফ হয়ে গেছে। ইনফর্মার আবার হাঁটতে শুরু করলো। অনেকটা বিড়বিড় করেই বলতে লাগলো, শহরের মানুষ তো রাইত বিরাইতে গাঁও গ্রামে চলাফেরা করার অভ্যাস নাই। মুচকি এসে ফোনটা পকেটে রেখে দিল ছফা। অন্ধকারে টের পেল ঢালু একটি জায়গা দিয়ে আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছে। শর্টকাটে যাইতেছি, আর বেশিক্ষণ লাগবো না। আতর আলীর কথায় কোনো জবাব দিল না সে। লোকটা থেকে মাত্র 2-3 হাত পেছনে আছে। অন্ধকারে টের পেল চারপাশের ঝোপঝাড় একটু বদলে গেছে। জায়গাটা কেমন জানি একটা গন্ধ নাকে আসছে, সুগন্ধি কিন্তু। তবে এর সাথে মিশে আছে বাজে একটা গন্ধ। সব মিলিয়ে অশরীরী এক আবহ ফুটে উঠেছে আস্তে আস্তে। গন্ধটা কিসের? খুব স্বাভাবিক কণ্ঠেই জানতে চাইল সে। আগরবাতির। পথ চলতে চলতে বলল আতর। কি? এইটা আমাকে বড় কবরস্থান। এইটার ভিতর দিয়া গেলেই শর্টকাটে যাওয়া যায়। কবরস্থান শুনে ছফার গা ছমছম করে উঠল। এই ইনফর্মারটাকে এরকম রাতের বেলায় কবরস্থানের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। নিঃসন্দেহে লোকটার সাহস আছে, কিন্তু ভবার তো জ্ঞান নেই। জায়গাটা কবরস্থান শোনার পর থেকে আপনা আপনি তার চোখে চলে যাচ্ছে আশেপাশের। এটা কোনোভাবে এড়াতে পারছে না। এখন আবছা আবছা দেখতে পাচ্ছে ছোট ছোট ঢিবির মতো মাটির স্তূপগুলো, ওগুলোর নিচে শায়িত আছে মৃতরা। রাইতে নতুন কোনো কবর দিচ্ছে মনে হয়। আতর বলল, মুর্দার লোকেরা আগরবাতি জ্বালায় গেছে। ছফা কিছু বলল না। ভূতের ভয় না থাকুক, কবরস্থান দিয়ে রাতের বেলায় হেঁটে যাওয়াটা মোটেই স্বস্তির ব্যাপার নয়। আতর আলীর ওপর রাগ করেই জোরে জোরে পা চালাতে লাগলো সে। এখান থেকে যত দ্রুত বের হওয়া যায় ততই স্বস্তির ব্যাপার। ওই লোকের নাম কি? জোরে জোরে পা চালিয়ে আতরের ঠিক পাশে এসে বলল সে। নাম তো একখান মস্তানা, কি আর কমু, উল্টালেও যা সোজা করলেও তা। কি বলো? বিস্মিত ছফা কথাটা শেষ করতে পারল না। চিৎকার দিয়ে উঠল সে। ভারসাম্য হারিয়ে বাম দিকে কাত হয়ে পড়ে গেল। ডান হাত দিয়ে আতরের কাঁধ ধরার চেষ্টা করলেও ব্যর্থ হলো সে। মাটিতে আছড়ে পড়ার আগে তার মনে হলো কয়েক মুহূর্ত শূন্যে ভেসেছিল। কোমল বাহুটো ছিন্ন হয়ে যায়, মদিরা উঠলে না কো মদিরা খেতে, কেহ কারে নাহি চিনে আধা
মৃদু ভলিউমে যে গানটা বাজছে সেটার কথাগুলো খুব খেয়াল না করলে বোঝা যাবে না, তবে তাতে কোনো সমস্যা নেই, সবটাই তার মুখস্থ। সাধারণত এভাবে রকিং চেয়ারে দোল খেতে খেতে গান শোনার সময় বিড়বিড় করে গানের সাথে ঠোঁট মেলায়, তবে আজ তার ঠোঁট জোড়া পুরোপুরি স্থির, চোখ দুটো শূন্যে নিক্ষেপ করে ভেবে যাচ্ছে। আস্তে করে চেয়ারের পাশ থেকে কফি টেবিলের ওপর রাখা গ্লাসটা হাতে তুলে নিল। অন্ধকারেও বোঝা যাচ্ছে লাল টকটক তরলে ভর্তি ওটা। গ্লাসটা নাকের সামনে নিয়ে গন্ধ নিল প্রথমে, তারপর চুমুক দিয়েই বন্ধ করে ফেলল দু চোখ। লাল তরল মুখের ভেতরে কিছুক্ষণ রেখে দিয়ে অনুভব করল এই স্বাদ, গন্ধ। আনমনে আলতো করে মাথা নেড়ে সায় দিল যেন। গলা দিয়ে লাল তরলটা নামিয়ে নিয়ে চোখ খুলল সে। আকাশে ভেসে থাকা চাঁদের দিকে তাকালো। 3 দিন পর পূর্ণিমা হবে। চাঁদটা এখন পূর্ণতার পথে। অল্প কিছু বিচ্ছিন্ন মেঘের টুকরো চাঁদটাকে আড়াল করে দিয়ে পরক্ষণেই চলে যাচ্ছে। দোতলার বারান্দায় বসে রকিং চেয়ারে দোল খেতে খেতে দৃশ্যটা দেখতে মনোরম লাগছে। গ্লাসটা সরিয়ে গভীর করে নিঃশ্বাস নিল। সাদা ফোঁটা হাসনোহানা ফুলের গন্ধে তার বাগানটা অপার্থিব হয়ে উঠেছে। সে জানে হাসনোহানা ফুলের গন্ধ মিষ্টি, যেমন গোলাপের গন্ধ নোনতা আর জংলি ফুলের গন্ধ তেতো। প্রকৃতির প্রতিটি গন্ধেই এরকম স্বাদ রয়েছে। একটি গন্ধ আরেকটি গন্ধের সাথে মেশানো যায়, একটি স্বাদের সাথে আরেকটি স্বাদেরও মিশ্রণ হয়। তবে মানুষ গন্ধের ব্যাপারে সবচেয়ে আনাড়ি। শব্দ, স্বাদ, দৃষ্টি, স্পর্শ এগুলোর ব্যাপারে মানুষ যথেষ্ট ওয়াকিবহুল। শব্দকে 6টি সুরে সা রে গা মা পা ধা নি বেঁধেছে। স্বাদকে টক, ঝাল, মিষ্টি, নোনতা আর তেতো এই 5টি ভাগে আলাদা করেছে। জগতের সকল রঙকে 7টি রঙে ভাগ করেছে মানুষ। আর স্পর্শ সবচেয়ে স্থূল ইন্দ্রিয়। গরম, ঠান্ডা, নরম, কোমল, শক্ত, তরল, বায়বীয়, এর বাইরে আর কোনো অনুভূতি নেই। কিন্তু গন্ধের বেলায় এসে বিপাকে পড়ে গেছে। গন্ধ কয় প্রকার কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। মুচকি হাসল সে। ভালো করেই জানে এর কারণ কি। গন্ধ সবচেয়ে বিভ্রান্তিকর। এটা বাতাসে ভেসে বেড়ায়, নানা রকম গন্ধের সাথে মিশে যায় দ্রুত। এই মেলামেশাকে থামানো যায় না, অদৃশ্যভাবে সবার অগোচরে ঘটে যায়। সেই জন্য আলাদা করাটাও খুব কঠিন হয়ে পড়ে। শৈশব থেকে মানুষ গন্ধ নেবার ইন্দ্রিয় নাক দিয়ে বিভ্রান্তিকর মধ্যে দিয়ে বেড়ে ওঠে। এই জগতে প্রায় সব কিছুই গন্ধ আছে, সেগুলো ভেসে বেড়ায় বাতাসে, আর বাতাস মানে সর্বত্রগামী। ফলে প্রকৃতিতে এক একটি গন্ধ খুব বেশি সময় নিজস্বতা ধরে রাখতে পারে না। স্বাদ পুরোপুরি জিভের ওপর নির্ভরশীল, শব্দ নির্ভর করে কানের ওপর, দৃষ্টির নির্ভরতা চোখেতে। একদিক থেকে দেখলে স্বাদের ব্যাপারটা বেশ নিশ্চিত। টক, ঝাল, মিষ্টি, নোনতা, তেতো এসব স্বাদে পার্থক্য বোঝাটা খুব কঠিন কিছু নয়। 5টি স্বাদের মধ্যে বেশ ভিন্নতার কারণে আলাদা করতে খুব একটা অসুবিধাও হয় না। একটি স্বাদকে আরেকটির সাথে মিশিয়ে তৈরি করা যায় নতুন স্বাদ। মিষ্টির সাথে মিষ্টি, এটা ভারসাম্য তৈরি করে। কিন্তু প্রকৃতিতে শুধু ভারসাম্য আর সাহায্যই মেলে না, বৈপরীত্যও দেখা যায় ভিন্নতা। ডিজাইনাররা একে বলে কন্ট্রাস্ট। ভারসাম্যের ঠিক উল্টো। কিংবা আদৌ মিষ্টির সাথে নোনতা, নোনতার সাথে ঝাল, সবই সম্ভব। শুধু দরকার সীমাটুকু বোঝা। ঝালের রয়েছে নির্দিষ্ট সীমা, মিষ্টি, টক, নোনতা সব কিছুরই সীমানা আছে। কে কার সীমানায় কতটুকু অনুপ্রবেশ করবে সেই পরিমাপবোধ থাকতে হবে, নইলে বিপর্যয়। এই বিপর্যয় উভয়েরই জন্যই। আজ হঠাৎ করেই একজন সীমানা লঙ্ঘন করেছে। তাকে অসহায় আর দুর্বল এক নারী ভেবেছে। মনে করছে তার সাথে যা ইচ্ছা
তাই করা যাবে। লোকটার ধারণাই নেই যে কত বড় ভুল করেছে, তবে এ নিয়ে দুশ্চিন্তা করছে না। দুশ্চিন্তা করার মতো নার্ভ বহুকাল আগে এক অবিশ্বাস্য ঘটনার পর হারিয়ে ফেলেছে সে। আর একটু চুমুক দিয়ে পাশের টেবিলে রেখে দিল গ্লাসটা। বাঁকা হাসি ফুটে উঠল তার ঠোঁটে। বিপদের সবটুকু, বিপর্যয়ের সবটুকু সীমা লঙ্ঘনকারীর জন্যই বরাদ্দ। আয় হায়, গর্তের ওপর থেকে আতর আলীর কণ্ঠটা শুনতে পেল ছফা। কব্বরে পইরা গেছেন দেখি। কথাটা শুনে তার গায়ের পশম দাঁড়িয়ে গেল। কবরে? নরম আর ভেজা মাটির সাথে তার গালে আর দু হাতে লেগে আছে কঙ্কালের মতো কিছু। সারা শরীর গুলিয়ে উঠল সঙ্গে সঙ্গে। আমি কি পচা গলা লাশের ওপরে পড়ে আছি? সঙ্গে সঙ্গে ধরফ করে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই টের পেল আতর আলী তার ডান কাঁধে হাত রেখেছে। ভাইজান, আমার হাতটা ধরেন, জলদি ওইটা আসেন। ইনফরমারের হাতটা শক্ত করে ধরল সে। গর্ত থেকে উঠে আসার পর বুঝতে পেল শরীরে কিছু কাদা লেপ্টে আছে। চোট পান নাই তো? না, দাঁতে দাঁত পিষে বলল ছফা। এক্ষুনি ধুতে হবে এগুলো। গায়ের কাদাগুলো দেখিয়ে বলল। কবরস্থানের কাদা নিয়ে ঘুরে বেড়ানোর কথা চিন্তাও করতে পারছে না। আসেন। আতর তার হাতটা ছেড়ে দিয়ে বলল, সামনেই একটা খাল আছে, ধুয়ে নেন। রাগে ক্ষোভে সারা শরীর কাঁপছে, কিন্তু মুখে কিছু বলল না। এই ব্যাটা ইনফরমার শর্টকাট মারতে গিয়ে কবরস্থানের ভেতর দিয়ে না এলে এভাবে কবরে গিয়ে পড়তে হতো না আজ। ওখানে কঙ্কাল আছে মনে হলো। খোলা কবরের দিকে ইঙ্গিত করে বলল সে। আরে না, ওইটা তো নূতন কবর, ওই দেখেন, জবাব দিল ইনফরমার। কবরের একপাশে আলগা মাটির স্তূপ দেখালো হাত দিয়ে। হাফ ছেড়ে বাঁচল ছফা। সম্ভবত আতঙ্কের কারণে সে মনে করেছে কবরের ভেতরে কঙ্কাল রয়েছে। ওগুলো হয়তো গাছের ডালপালাও হতে পারে, কিংবা অন্য কিছু। এমন সময় গাছের পাতা নড়ার শব্দে চমকে উঠল সে। শব্দটার উৎসের দিকে তাকালো। তাদের থেকে 10 হাত দূরে একটা বড় গাছ, ডালপালা ছড়িয়ে আছে মাথার উপরে। ছফার চারপাশে কবরের সারি। কে ওখানে? গাছটা দেখিয়ে বলল। ওইখানে আবার কে? বুঝতে না পেরে বলল আতর। আপনি কি কিছু শুনতে পাননি? আমার তো মনে হচ্ছে গাছের আড়ালে কেউ আছে। আতর চোখ কুঁচকে তাকালো সেদিকে। অন্ধকারে অবশ্য বেশি কিছু দেখবারও নেই। আরে না, অবশেষে বলল সে। কবরস্থানের আইলে সবেটাই এমন মনে হয়, এইটা হইল মনের ভুল। আক্ষেপে মাথা দোলালো ছফা। আসলে তার মনের ভুল কিনা বুঝতে পারছে না। কবরস্থানে আত্মা ফাত্তা কিছু থাকে না, থাকে বাঘধাস, শিয়াল, এইসব জানোয়ার। একটু থেমে আবার বলল, আয় সামনে আগাই। ছফাও চাইছে এই কবরস্থান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যেতে। ইনফরমারের পাশাপাশি আবার হাঁটতে শুরু করলো সে। ফালু পোলাটা আজীব কিসমের, বুঝলেন? হাঁটতে হাঁটতে বলল ইনফরমার। হালার পুঁতে অ্যাডভান্স খবর খুঁজে রাখে। অ্যাডভান্স কবর খুঁজে রাখে মানে? অবাক হলো ছফা। ফালুকে? ফালু এই কবরস্থানের গোড় খুঁদে, বলতে শুরু করলো ইনফরমার। পোলাটার বেইরেনের একটু প্রবলেম আছে। ফালু কিংবা খালু, কারোর ব্যাপারেই তার কৌতূহল নেই। যত সব ফালতু লোকজন। হাতে পায়ে লেগে থাকা কাদাগুলোর জন্য সারা শরীর গুলিয়ে উঠছে।
লম্বা লম্বা পা ফেলে আতর আলীর পাশে আসার সময় অন্ধকারে খেয়াল করে নিল সরু রাস্তার পাশে সদ্য খোঁড়া একটি কবর ছিল। সেই খোলা কবরে বাম পাটা পড়তেই ভারসাম্য ধরে রাখতে পারেনি। সুন্দরপুরের অনেকে মনে করে ফালু খুব কামের লোক, তারে খুব মাইন্ড করে। বাড়িতে কেউ বিমারে পড়লে ওরে নিয়ে গিয়া ভালো মন্দ খাওয়ায়, যেন ফালু তা করে রুগীর লাইয়া অ্যাডভান্স কব্বর না খুই দেয়। এইটারে আপনি হুঁশ কয়বার পারেন? ছফা হুহা কিছুই করল না। সে জানে প্রতিটি গ্রামেই এরকম কিছু কামের লোকজন থাকে। অর্ধেক গ্রাম তাকে মানে, বাকি অর্ধেক তার ব্যাপারে আধো অবজ্ঞা আর সন্দেহ পোষণ করে। এদেরকে ঘিরে এক একটি কিংবদন্তি ঘুরে বেড়ায় গ্রামের চৌহদ্দির মধ্যেই। বড় জোর আশেপাশের কয়েকটি গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে সেটা। তারপর কামেলদের কেরামত আর দৌড়ায় না। এ দেশে কেরামতি গুণসম্পন্ন বাবা হওয়াটা খুব সহজ। একজন মস্তিষ্ক বিকৃত মানুষও উদ্দেশ্যবিহীনভাবে হাঁটাহাঁটি করে বাবা হয়ে যেতে পারে। পোলাটা কেমতে জানি যায় না যায় গ্রামে কেউ মরার আগেই অ্যাডভান্স কব্বর রেডি করিয়া রাখে। শালার অ্যাডভান্স কব্বর, মনে মনে বলল ছফা। এইসব তার ছেঁড়া লোকজনের ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। সে নিশ্চিত এই ফালু লোকটি চতুর জ্যোতিষী, ভণ্ডপী আর সাধু বাবাদের মতোই কেউ হবে। নিজের চাতুর্য আর গ্রামের মানুষজনের বিশ্বাসের দুর্বলতাই যাদের একমাত্র সম্বল। ওর অ্যাডভান্স কব্বর খুঁদার কথা শুনলে গ্রামের বুড়া বুড়িগো ধূপ পুকানি শুরু হইয়া যায়। আর যে বেটা বেটি বিমার হইয়া বিছানায় পইয়া আছে, ওর তো পাতলা পায়খানা শুরু হইয়া যায়। বারবার খালি দরজার দিকে তাকায়, দেখে আজাইল আইলো কিনা। দীর্ঘশ্বাস ফেলল ছফা। এইসব কথাবার্তায় বিরক্তি হয়ে উঠছে সে। এখনো পর্যন্ত ফালুর অ্যাডভান্স কব্বর মিস হয় নাই, প্রশংসার সুরে বলল আতর। জীবিত অবস্থায় কবরে পতিত হবার বিচ্ছিরি অভিজ্ঞতা লাভ করবার পর এসব গাঁজাখুরি গল্প শুনতে ইচ্ছে করছে না। ফালুর শতভাগ রেকর্ড অক্ষুণ্ণ থাকবে কিনা থাকবে না সেটা নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। তাই আইজ মনে হয় মিস হইব। রাইত তো মেলা হয়েছে, এখনো কোনো মরার খবর আয় নাই। আর কত দূর? অধৈর্য হয়ে জানতে চাইল ছফা। ফালু সংক্রান্ত আলাপ থেকে তাদের গন্তব্যের দিকে মনোযোগ ফেরাতে চাইছে। ওই তো মাস্টারের ভিটা দেখা যাইতেছে, হ্যারিকেন জ্বলতেছে ঘরে। একটু দূরে মিটমিট করে লালচে আলো জ্বলতে দেখল সে। আমি খালের কথা বলছি, হাত পা ধুতে হবে। ও, ইনফর্মার বলল। ওইটা মাস্টারের ভিটার একটু আগেই। ছফাহার কথা বাড়ল না, জোরে জোরে পা চালালো। এই তো সামনেই। আতর আর ছফা যখন কব্রস্থান থেকে বের হয়ে যাচ্ছে তখন তাদের অলক্ষ্যে নিরাপদ দূরত্ব বজায় রেখে আপছে এক মূর্তি মুখে গামছা পেঁচিয়ে বড়সড় জারুল গাছের আড়াল থেকে চুপচাপ দেখে যাচ্ছে। দুজন মানুষের অবয়ব মিয়েই গেলেই গাছের আড়াল থেকে বের হয়ে এলো সে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল সিদ্ধান্তহীনতার, তারপর এগিয়ে গেল খোলা কবরের দিকে। বন্ধুরা, আজকে এইটুকুই থাক। গল্পের পরবর্তী অংশ আমি শীঘ্রই আবার আপনাদের জন্য নিয়ে আসব। আমার গল্প বলা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে চলি, আবার শীঘ্রই গল্পের পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি। নমস্কার।